জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আরো 50,000 মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল। আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুর গ্রামের পাশের হাওরে প্রায় 30 একর জমিতে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি বিলাসবহুল রিসোর্ট। শত কোটি টাকার এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড। বিত্তশালী আর প্রভাবশালীরা প্রায়ই হেলিকপ্টারে করে এই রিসোর্টে একান্ত সময় কাটাতে আসেন। প্রেসিডেন্ট রিসোর্ট নামের এই অবকাশ কেন্দ্রটির মালিক বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগ রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। গত 31 বছরে শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যার সঙ্গে সালমান এফ রহমানের সম্পৃক্ততা নেই। গত 3 বছরে দৃশ্যমানভাবেই বাজার থেকে 6,600 কোটি টাকা নিয়েছেন তিনি। সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছেন। সেসব ঋণের বেশিরভাগই বেনামি। এতদিন তার নামে জনতা ব্যাংকে থাকা মোট ঋণের পরিমাণ 10,000 কোটি টাকা হলেও সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তার 29 প্রতিষ্ঠানে ফান্ডেড ও নন ফান্ডেড 21,681 কোটি টাকা ঋণের তথ্য বেরিয়ে এসেছে। 2023 সাল শেষে জনতা ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে সালমান এফ রহমানের 2 প্রতিষ্ঠানে 23,070 কোটি টাকার ঋণ স্থিতি দাঁড়িয়েছে। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের 20,752 কোটি টাকা, ফান্ডেড 20,208 কোটি এবং নন ফান্ডেড 544 কোটি টাকা। বেক্সিমকো লিমিটেড ফান্ডেড 1,994 কোটি ও নন ফান্ডেড 324 কোটি টাকার ঋণ রয়েছে। নিয়ম অমান্য করে জনতা ব্যাংক একটি গ্রুপকেই ব্যাংকের মূলধনের 949.78% ঋণ সুবিধা দিয়েছে। সালমান এফ রহমান নিজের মালিকানাধীন আইএফআইসি ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী শ্রীপুর টাউনশিপ প্রতিষ্ঠানের নামে নন ফান্ডেড 1,020 কোটি টাকা, সানস্টার বিজনেসের নামে 615 কোটি, ফরেস্ট বিজনেসের নামে 614 কোটি, কসমস কমোডিটিস লিমিটেডের নামে 612 কোটি, অ্যাপোলো ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে 455 কোটি, আলটন ট্রেডিং লিমিটেডের নামে 449 কোটি, নর্থস্টোন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে 421 কোটি, আলফা এন্টারপ্রাইজ লিমিটেডের নামে 569 কোটি ও অ্যাবসলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে 463 কোটি টাকা ঋণ নেন। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানই বেনামি। বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক থেকেও সালমান এফ রহমানের নামে বেনামে রয়েছে একাধিক ঋণ। ন্যাশনাল ব্যাংক থেকে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে ফান্ডেড 836 কোটি টাকা, বেক্সিমকো গ্রুপের অনুকূলে ফান্ডেড 823 কোটি, বেক্সিমকো এলপিজি ইউনিট 1 ও 2 এর অনুকূলে ফান্ডেড 1,234 ও নন ফান্ডেড 59 কোটি টাকা ঋণ নিয়েছেন। 90 দশকে সংগৃহীত প্রায় 100 কোটি টাকা ঋণ পরিশোধে বিলম্ব করায় বাংলাদেশের ঋণপত্র বাজার ধ্বংস করার অভিযোগ এখনো রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। ডিবেঞ্চার এক ধরনের ঋণ বিন্যাস যা বৃহৎ কোম্পানিগুলো অর্থ ধার করার জন্য ব্যবহার করে। বেক্সিমকো 1994-95 সালে 10 বছর মেয়াদে 4টি ডিবেঞ্চার ইস্যু করে। 2004 ও 2005 সালে তাদের মেয়াদ শেষ হলেও 2021 সাল পর্যন্ত বিনিয়োগকারীদের অর্থ পরিশোধ করা হয়নি। সালমানের বেক্সিমকো 2021 সালে দেশের সবচেয়ে বড় সুকুক ইস্যু করে, যার মাধ্যমে 3,000 কোটি টাকা আয় করে। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর তৎকালীন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বন্ড বিক্রির জন্য তার রাজনৈতিক সুবিধা ব্যবহার করেছিলেন। সালমান এফ রহমান ব্যাংকগুলোকে সুকুকে বিনিয়োগের অনুমতি দিয়ে সার্কুলার জারি করতে কেন্দ্রীয় ব্যাংককে বাধ্য করেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আরো 50,000 মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ হয়।
এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। সার্জিস বলেন, গত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে সেগুলোর হুকুম কোথা থেকে এসেছে আমরা জানি। স্পষ্ট কথা হচ্ছে, আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। সে তার আমলে যতগুলো বিচার করেছে এর মধ্যে অসংখ্য বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, হিংসার বশবর্তী হয়ে। তার মতো প্রহসনের বিচার এই বাংলাদেশে আমরা করতে চাই না। আমরা আদালতকে ইচ্ছামতো ব্যবহার করতে চাই না। আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব পুরো পৃথিবীর মানুষ যেন প্রশ্ন করতে না পারে। তিনি বলেন, আমাদের দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল, কিভাবে এদেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে। মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। শেখ হাসিনার এই মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে সার্জিস বলেন, এখন 1971 সাল নয়, 1990 সাল নয়, 2024 সালে দাঁড়িয়ে কে কি বলছে, কে কি করছে, কার উদ্দেশ্য কি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষও সেটি জানে। সে যে ক্ষমতায় থাকার জন্য আরো 50,000 মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে। এতটাই ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে আর্মি, নেভি, এয়ারফোর্সকে হুমকি দিয়েছিল যেন যে কোনো উপায়ে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়। 3 বাহিনী যদি তার কথার বিরুদ্ধে না দাঁড়াতো, বাংলাদেশে অনেক বড় বিভীষিকা হতে পারত। সাধারণ মানুষ ডিবির নামটা জানে এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি ডিবিকে একটা আস্থা জায়গা। কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুর গ্রামের পাশের হাওরে প্রায় 30 একর জমিতে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি বিলাসবহুল রিসোর্ট। শত কোটি টাকার এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড। বিত্তশালী আর প্রভাবশালীরা প্রায়ই হেলিকপ্টারে করে এই রিসোর্টে একান্ত সময় কাটাতে আসেন। প্রেসিডেন্ট রিসোর্ট নামের এই অবকাশ কেন্দ্রটির মালিক বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। 2021 সালের 3 সেপ্টেম্বর চালু হয় প্রেসিডেন্ট রিসোর্ট। চোখ ধাঁধানো রিসোর্টটিতে 20টি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত 40টি কক্ষ, আছে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম জোন ও ওয়াচ টাওয়ার। এই রিসোর্টের পাশেই হোসেনপুর গ্রামে ডিবি প্রধান হারুনের বাড়ি। শুধু বিলাসবহুল রিসোর্ট নয়, তার পাশেই নিরীহ কৃষকদের 300-400 একর জমি দখল করে এগ্রো ফার্ম তৈরির পায়তারা করছিলেন হারুন। শতাধিক একর জমি বাঁধ দিয়ে গত বছরই দখল করে নিয়েছেন। বর্ষা চলে আসায় কাজ সম্পূর্ণ করতে পারেননি। মিঠামইনের হোসেনপুর থেকে অষ্টগ্রামের ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছে হারুনের ছোট ভাই শাহরিয়ারের নেতৃত্বে। গত 7 ও 13 আগস্ট 2 দফা সরেজমিনে সাবেক ডিবি প্রধান হারুন রশিদের এলাকায় গিয়ে ভুক্তভোগী এবং নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলাপ করে তার বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে। স্থানীয়দের প্রশ্ন, একজন পুলিশ কর্মকর্তা কিভাবে এতটা অর্থবিত্তের মালিক হয়ে গেলেন? জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন হারুন। লেখাপড়া শেষে 1996 সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান। 2001 সালে বিএনপি সরকার এসে তাঁর পদায়ন আটকে দেয়। এরপর 111-এর সময় হারুনের চাকরি স্থায়ী হয়। মূলত গাজীপুরের এসপি থাকাকালীন কপাল খুলে যায় হারুনের। গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন। নামে বেনামে তার কমপক্ষে 100 একর জমি রয়েছে, আবার শতাধিক একর অন্যের জমিও দখল করেছেন। দেশের বাইরে যুক্তরাষ্ট্রেও হারুনের শত শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে। সাবেক ডিবি প্রধান হারুন রশিদের মোবাইল ফোন বন্ধ থাকায় এসব দুর্নীতির ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। তার ভাই প্রেসিডেন্ট রিসোর্ট ও এগ্রো ফার্মের এমডি ডাক্তার ABM শাহরিয়ারের ফোনও বন্ধ রয়েছে। রিসোর্টে গিয়ে এমডির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলে গেটে পাহারায় থাকা লোকজন জানান, দেশের পরিস্থিতি ভালো নয়, তাই রিসোর্টে কাউকে অ্যালাউ করা হচ্ছে না।